দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা, বন্ধ ট্রেন চলাচল, প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের। দ্রুত নির্বাচন নিয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরবিদায়ের আহ্বান জামায়াতের। ক্ষমতার লোভে তরুণরা বিক্রি হবে না, মন্তব্য হাসনাতের। ইভিএম প্রকল্পে গচ্চা 4,000 কোটি টাকা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। বিমানবন্দর নির্মাণে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা। এবং আইনের শাসন চাইলে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, বলছেন টবি ক্যাডম্যান। জুলাই গণহত্যার মামলায় 2 আওয়ামী লীগ নেতা সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা ট্রাইব্যুনালের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় রাত 12টা থেকে কর্মবিরতিতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। এদিকে যাত্রী ভোগান্তির বিষয়টি মাথায় রেখে কর্মবিরতি থেকে সরে আসতে রেলপথ মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তিকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরতরা। মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছিলেন রানিং স্টাফরা। দীর্ঘদিন থেকে পেয়ে আসা এই সুবিধা 2021 সালে প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকে আর্থিক সুবিধা বহালের দাবিতে আন্দোলন করছেন রানিং স্টাফরা। এর আগেও রেল ভবন ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করেছেন তারা। সবশেষ চলতি মাসের শুরুতে 28 জানুয়ারির মধ্যে দাবি না মানলে রেল ধর্মঘটের ঢাক দেয় রানিং স্টাফ ঐক্য পরিষদ। এখনও কোনো সমাধান না হওয়ায় রাত 12টা থেকে কর্মবিরতিতে স্টাফরা। এদিকে জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত রেল মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তিতে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানায়। যে কোনো সমস্যা এবং দাবি দাওয়া আদায়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কার্যকর আলোচনা চলছে বলেও আশ্বাস দেওয়া হয়। তবে এই আহ্বান প্রত্যাখ্যান করেছে রেলওয়ের রানিং স্টাফরা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। রানিং স্টাফদের ডাকা যে কর্মবিরতি, সেই কর্মবিরতি রাত 12টা থেকেই পালন করছে তারা এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে অর্থাৎ এখন ঠিক 1:07 একটা 5 মিনিটে এখান থেকে একটি ট্রেন ছেড়ে যায় এবং আমরা যেটা জানতে পেরেছি এই ট্রেনটি পঞ্চগড় এক্সপ্রেস এবং এই ট্রেনটি মূলত 11:30টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা ছিল এবং তারপরে এখন ছেড়ে গিয়েছে। অর্থাৎ যেই কর্মবিরতির আওতায় এই ট্রেনটি ছিল না এবং যেহেতু তারা বলেছিল যে 12টার পর থেকে তারা কর্মবিরতি পালন করবে। আর কমলাপুর থেকে আমি আপনাকে অবশ্যই জানিয়ে দিতে চাই যে রাত 12টার পর অবশ্য কোনো ট্রেন নাই এবং সর্বশেষ ট্রেন 11:45 চট্টগ্রাম মেল, সেটিও কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 1:50-এর দিকে ছেড়ে গেছে এবং এখন যে দুঃখিত 12:50-এর দিকে ছেড়ে গেছে এবং 1:05 মিনিটে ছেড়ে গেছে পঞ্চগড় এক্সপ্রেস। অর্থাৎ এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে আর কোনো ট্রেন নেই এবং পরবর্তী যেই ট্রেন সেটি ভোর রাতেই আসলে দেখা যাবে এবং এখানে যেই কর্মবিরতি আসলে ঘোষণা করেছে রানিং স্টাফরা রেলওয়ের, তারা আসলে তাদের যে বেতন ভাতা সংক্রান্ত যেই জটিলতা সৃষ্টি হয়েছে তাদের যে ভাতা নিয়ে আসলে তারা বলছিলেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো নিয়েই আসলে তারা যে কর্মবিরতির ঘোষণা দিয়েছে এবং আমরা যেটি জানি এটি নিয়ে আসলে রেল ভবনে একটি মিটিং হয়েছিল, বৈঠক হয়েছিল তাদের সাথে। সেই মিটিং থেকে আসলে যেটি সিদ্ধান্ত আসে, কোনো সমাধান না আসায় আসলে সেই স্টাফরা তারা বলে তারা সেই কর্মবিরতি পালন করবেন এবং আজ রাত 12টা থেকে আসলে তারা কর্মবিরতি পালন করছেন এবং আমরা ট্রেনের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি যারা আসলে আন্দোলনের ডাক দিয়েছে। তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের উপরের নির্দেশ অনুযায়ী অর্থাৎ তাদের যে সংগঠন আছে সেই সংগঠনের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা আজকে কর্মবিরতি পালন করছে রাত 12টার পর থেকে এবং এরপর থেকে আসলে তারা কোনো কর্মে যোগ দেবে না এবং কোনো ট্রেন তারা এখান থেকে ছেড়ে যাবে না এটি বলছে। এবং যেই তাদের যদি একটু বলে রাখি যে তারা
যে রানিং স্টাফরা আছে তারা আসলে যেই এবং দীর্ঘ সময় কর্মের মধ্যে থাকতে হয় এবং সেই 8 ঘন্টার যেই আন্তর্জাতিক মান আছে সেই মান অনুযায়ী তারা কিন্তু আসলে ডিউটি করতে পারে না। সেই কারণে কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয় এবং বাড়তি ভাতা দেওয়া হয়। সেটি 2021 সালে অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দিয়ে বাতিল করা হয়েছিল এবং তারপর থেকে তারা আসলে বিভিন্ন আন্দোলন করে আসছিলেন। তারা আগেও কর্মবিরতি দিয়েছে, তাদের সেই দাবি দাওয়াগুলো আসলে পূরণ হচ্ছে না দেখেই কিন্তু তারা এই বারবার আন্দোলন করছেন এবং সবশেষ গত 22 জানুয়ারি তারা আসলে আবারও তারা জানান দেয় যে তাদের এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে তারা 28 জানুয়ারি রাত 12টা অর্থাৎ আজ রাত 12টা থেকে কর্মবিরতি পালন করবে এবং সেই কর্মসূচি পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি অনুযায়ী তারা আজকে কর্মবিরতি পালন করছে। যদি একটু বলতে চাই যে এই রানিং স্টাফ আসলে যারা আছে তাদের মধ্যে গার্ড রয়েছে, লোকাল মাস্টার রয়েছে, সহকারী লোকাল মাস্টার, সাব লোকো মাস্টার এবং টিটিরা তারা আসলে এই কর্মবিরতি পালন করছে এবং সারা দেশে যেই রেলওয়েতে 1700-র বেশি রানিং স্টাফ কাজ করেন যারা দীর্ঘ 8 ঘন্টা কিন্তু কাজ করছে না। তাদের যেহেতু তারা আসলে রানিংয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের ডেইলি কাজ 15 থেকে 16 ঘন্টা বা তারও অধিক হয়ে থাকে এবং তাদের সাপ্তাহিক ছুটিও কিন্তু মেলে না। সেই কারণেই আসলে তারা এই ভাতার দাবি করেন এবং তারা যেই আনুষঙ্গিক যেই ভাতা এবং সুবিধা পেতেন সেগুলো তারা পেয়ে আসছিলেন। তো যেহেতু আবার বন্ধ হয়ে গেছে সেই দাবিগুলোই আসলে তারা বলছিলেন এবং আমরা জানতে চেয়েছিলাম যে এই যে অবরোধ বা যেই কর্মবিরতি সেটি আসলে কবে নাগাদ পর্যন্ত থাকবে। তারা বলছে যে যখনই আসলে কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নেবে তখনই আসলে তারা তাদের কর্মবিরতি তুলে নেবে। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এরপর ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দেন তারা। প্রতিষ্ঠার 8 বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় ভাড়া করা ভবনে ক্লাস করতে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এর আগে 20 জানুয়ারি থেকে নানা কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। দীর্ঘ 8 বছর হয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে একটা ইটও পড়েনি। আমরা 2 দফা আন্দোলন করছি, এর পূর্বে সকল ভিত্তি শুধু আশ্বাস দিয়েছে, কেউ বাস্তবায়ন করে না। বাইরে কোনো কার্যক্রম করতে হয় তখন তারা বলে যে ভাই আপনারা হচ্ছে এখানে এসব করতেছেন কেন। আমরা খেলার মাঠ পাই না, ওখানে একটা খেলার মাঠ আছে, ওখানে খেলতে গেলে বলে যে এটা স্থানীয়দের খেলার মাঠ, এটা ইহাই কলেজের খেলার মাঠ, আপনাদের খেলতে দেবো না। আমরা অনেক দিক থেকে বঞ্চিত। আমরা একটা স্থায়ী ক্যাম্পাস চাই, আমরা আর এইভাবে ছন্নছাড়াভাবে থাকতে চাই না। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে 9ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। জানান 10,000 মাদ্রাসার 50,000 শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চাকরি জাতীয়করণের দাবিতে রাজপথে ইবতিদায়ী মাদ্রাসা শিক্ষকরা। এরই অংশ হিসেবে সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নেন তারা। জানান 10,000 মাদ্রাসার 50,000 শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। আমরা তো অনাহারে অর্ধহারে না খেয়ে জীবনযাপন করতেছি, এই কথাগুলি তো মানুষের কাছে বলতে পারি না। 40 বছর যাবৎ তারা এই অবহেলিত বঞ্চিত। প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি জানিয়ে দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 26,000 প্রাইমারি একসাথে সরকারিকরণ হলেও আমরা সেই শুরু থেকে আজও পর্যন্ত আমাদের 8,000 মাদ্রাসা, এটা নিয়ে সরকারের আজও পর্যন্ত কোনো মাথা ব্যথা হয়নি। আমাকে 1টি টাকা বেতন দেয় না, অথচ প্রাইমারি স্কুলের যেই বইগুলি সেগুলো আমরা পড়াই, সাথে কোরআন হাদিস সহ আরবি শিক্ষা আমরা তাদেরকে দিয়ে থাকি। রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকবো যে পর্যন্ত আমাদের দাবি না মানবে। সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নেতাদের। আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব, যেই কর্মসূচির মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দাবি আদায় হবে।
আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত যত কষ্টই হোক না কেন আমরা এই রাস্তায় শুয়ে থাকবো। ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথেই থাকবো। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সংক্রান্ত ইস্যুসহ দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য আলোচনার বিষয় ছিল। সোমবার রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন। দ্রুত নির্বাচনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। এই বিষয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির। আর বিএনপি মহাসচিব বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ 10টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিমের সরাসরি প্রথম সাক্ষাৎ। হাসি মুখে আলিঙ্গনের পর শুরু হয় দুই নেতার বৈঠক। সোমবার দুপুরে পুরানা পল্টনে এই বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। পরে বিএনপি মহাসচিব জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সহ 10টি বিষয়ে একমত হয়েছেন তারা। মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে। চলতি বছরের মধ্যেই নির্বাচন চান তারা। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। গত 21শে জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠক করেছিলেন জামায়াত আমির। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঐক্যবদ্ধ জাতীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরতরে বিদায়ের আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার বিকেলে সাতক্ষীরার পাটকেল ঘাটায় কর্মী সভায় তিনি আরও বলেন, জামায়াত শোষণ ও দারিদ্র্যমুক্ত নিরাপদ দেশ গড়তে বদ্ধপরিকর। কর্মী সভায় কেন্দ্র ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদভাবে চিকিৎসা সেবা দিতে হবে, আদালতের সুবিচার হবে। কি করেছে তোমরা? বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে। এমন বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না। নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করুন। প্রবীণ নেতৃত্ব তরুণ প্রজন্মকে বুঝতে ভুল করেছে। সংসদে আসন দেওয়ার লোভে দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের পৌর মুক্ত মঞ্চে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত চুয়াডাঙ্গা রাইজিং শীর্ষক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। শেখ হাসিনা তরুণ প্রজন্মকে কিনতে পারেনি, কেউ তাদের কিনতে পারবে না বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। প্রবীণদের যে অভিজ্ঞতা এবং নতুনদের যে ভয়হীন মনোভাব, এই দুইটার মিথস্ক্রিয়ায় 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আমরা এই তরুণ প্রজন্ম প্রশাসনিক সংস্কার চাই, আমরা এই বিচার ব্যবস্থার সংস্কার চাই, আমরা নির্বাচনের সংস্কার চাই।
সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীকে সংযুক্ত করলে আস্থা বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার সকালে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কিন্তু একটা প্রস্তাব এসছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকেও সংযুক্ত করার। আমরা অপেক্ষা করি, দেখি এটা সংযুক্ত হয় কিনা, হলে পারে একটা ভ্যালু অ্যাড হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন রেকমেন্ড করেছি যে বিএনসিসিকেও এটার সাথে সংযুক্ত করা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ডক্টর ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে নরেন্দ্র মোদীর সই আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত বার্তা লেখা আছে। ইভিএমের মাধ্যমে রাষ্ট্রের 4,000 কোটি টাকা নষ্ট করেছে আওয়ামী লীগ সরকার। এ দাবি করে দুদক বলছে অভিযানে সব মেশিন নিম্নমানের ও অকার্যকর অবস্থায় পাওয়া গেছে। হদিস মেলেনি 1600 ইভিএমের। এই অর্থ অপচয়ে জড়িত পরামর্শদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিভিন্ন বিমানবন্দর নির্মাণে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 4টি মামলা করেছে সংস্থাটি। বিএনপি সহ বিরোধী দলের মত উপেক্ষা করে 2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। প্রতিটি মেশিন কিনতে খরচ হয় 2,35,000 টাকা। জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও নষ্ট হয়ে যায় তার আগেই। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইভিএম মেশিন ব্যবহার না করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে অভিযান চালায় দুদক। দেখা যায় বেশিরভাগ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত 1600 মেশিনের। এর পরিপ্রেক্ষিতে এ প্রকল্পে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের মহাপরিচালক। ইভিএম মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে, যেগুলিকে বাহ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয়নি। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প থেকে 812 কোটি টাকা লুটপাটের অভিযোগে 4টি মামলা করেছে দুদক। আসামির তালিকায় আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ সংশ্লিষ্টরা। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। দুদকের দাবি, বিভিন্ন বিমানবন্দরে অ্যারোনেস ইন্টারন্যাশনালকে বেআইনিভাবে প্রকল্পের কাজ পেতে সহযোগিতা করেন তারেক সিদ্দিকী সহ অন্যরা। নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি দায় মুক্তির আওতায় রাখবে সিদ্ধান্ত দেশটির। তবে আইনের শাসন ও ন্যায় বিচার চাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেবে নয়াদিল্লি, এমন প্রত্যাশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বলেন, বিচার নিয়ে তাড়াহুড়া করবে না ট্রাইব্যুনাল। এদিন জুলাই-আগস্টের গণহত্যার মামলায় 2 আওয়ামী লীগ নেতা সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর গত মাসের শেষের দিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও 1 মাসেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার বিষয়ে কিছুই জানায়নি নয়াদিল্লি। এখন কি করতে পারে ঢাকা? সোমবার জানতে চাওয়া হয় ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের কাছে। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দায়মুক্তির আওতায় রাখবে কিনা সিদ্ধান্ত দেশটির। তিনি জানান, বিচার নিয়ে তাড়াহুড়া করবে না ট্রাইব্যুনাল। It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. তাকে যে বিচার থেকে রেহাই দেওয়ার এই সংস্কৃতির পক্ষে তারা দাঁড়াবেন না
একটা ন্যায় বিচার হোক সেটার পক্ষে দাঁড়াবে না। আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবে আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে, যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে। একসময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন টবি ক্যাডম্যান। সে সময় তাকে ঢাকায় ঢুকতে দেয়নি আওয়ামী লীগ সরকার। এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে কাজ করছেন। তার ভূমিকা নিরপেক্ষ হবে কিনা জানতে চাইলে টবি বলেন, প্রমাণ মিলবে কাজেই। এদিন গণহত্যার মামলায় আওয়ামী লীগের 2 নেতা ও 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। গ্রেফতারের স্বার্থে ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিদেশি বিনিয়োগ আকর্ষণে জ্বালানি সংকট সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। এদিকে চাহিদা অনুযায়ী পানি না থাকায় মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে আসা 13 কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। এমন বাস্তবতায় গেল জুলাই-ডিসেম্বরে বছর ব্যবধানে ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমেছে 22.33%। সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে বেবজা। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প কারখানা স্থাপন ও মানসম্মত পণ্য উৎপাদন রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বেবজা জানালো, জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর সরকার অর্থনৈতিক নানা সংস্কারে হাত দিলেও দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে না, বরং বছর ব্যবধানে ইপিজেডগুলোতে গেল জুলাই-ডিসেম্বরে 22.33% কমে বিদেশি বিনিয়োগ নেমেছে 12 কোটি 63 লাখ ডলারে। বিনিয়োগে ভাটা পড়লেও এ সময় বেবজার অধীনে রপ্তানি আয় বেড়েছে 22.41%। সার্বিকভাবে বিনিয়োগের গ্রাফটা কিন্তু একটু নিচে। এটা শুধুমাত্র যে আমাদের দেশের পট পরিবর্তন বা তার পরবর্তী পরিস্থিতি যেন তা কিন্তু না, পুরো গ্লোবাল মার্কেটই একটা অরাজকতা আছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে যখন মরিয়া বাংলাদেশ, তখন পানি সংকটের কারণে বেবজার মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে 13.5 কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সংস্থাটি। এছাড়া জ্বালানি সংকটকে বিনিয়োগের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছে তারা। তার ওই টেক্সটাইল ইঞ্জিনের কোম্পানিটা করতে যেই পরিমাণ পানি দরকার হবে, আমি মিরেশ্বরাইতে সেই পরিমাণ পানি দিতে পারবো না। সো বিনিয়োগ প্রস্তাবটা ছিল কিন্তু খুবই লোভনীয় একটা প্রস্তাব। প্রফিটেবিলিটি নিয়ে কিন্তু কোনো চ্যালেঞ্জ তাদেরকে ফেস করতে হয় না, অ্যাটলিস্ট ইপিজেডের ফ্যাক্টরিগুলো। ইদানিং যেই চ্যালেঞ্জটা বড় হয়ে আসতেছে, দ্যাট ইজ এনার্জি, বিশেষ করে গ্যাস। ইপিজেডে বিনিয়োগ লাভজনক যুক্তি তুলে ধরে জানানো হয়, গ্যাস ভিত্তিক নয় এমন শিল্পগুলোকে পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। ওখানে কিন্তু বিদ্যুৎ এবং পানি অ্যাবান্ডেন্ট, গ্যাস পটুয়াখালীতে নাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। এতে 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন। সোমবার বিকেলে গ্রেফতার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে একটি নাশকতা মামলায় রোববার দুপুরে আলী আজিমকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় আসামি হিসেবে আলী আজিম সহ ইউনিয়নের মোট 9 জনের নাম রয়েছে। আলী আজিমের মুক্তি ও মামলা থেকে সকলের নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তাকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করছে, এখন তার প্রতিবাদে আমাদের কর্মবিরতি চলছে। মিথ্যা মামলা প্রত্যাহার করলে আমরা ইনশাল্লাহ যার যার কর্মে আমরা ফিরে যাব। সহকারী পুলিশ কমিশনার সাথে মিটিং হয়েছে, তারা আশ্বাস দিয়েছে যে কালকে জামিনের ব্যবস্থা করাই দেবো। আমরা ওই আশ্বাসে বিশ্বাসী না। মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন যৌথভাবে কর্মবিরতিতে থাকবো। পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপো থেকে ধর্মঘটের কারণে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। লন্ডনে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় সময় রোববার মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। যুক্তরাজ্য বিএনপির নেতারা অভিযোগ করেছেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না।
বেগম খালেদা জিয়াকেও হাসিনা সরকার তিলে তিলে হত্যার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তারা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় রোববার লন্ডনে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই দোয়া ও মিলাদ মাহফিলের। অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার এবং উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলটির শীর্ষ নেতারা। দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর আবু নাসির শেখ ও সরফরাজ আহমেদ শরফু। খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার বলেছেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক নয়। আরাফাত রহমান কোকো মৃত্যু স্বাভাবিক না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাসিনার নির্দেশে বিদেশে থাকা সত্ত্বেও নানা নির্যাতনের শিকার হয়ে উনি মৃত্যুবরণ করেছেন। আরাফাত রহমান কোকোকে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা তাকে টর্চার করে স্লো পয়জনিং করে তাকে হত্যা করেছে। তার এটা ন্যাচারাল ডেথ নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেকের অভিযোগ, খালেদা জিয়াকেও তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে। এই পরিকল্পনার জন্য এককভাবে দায়ী শেখ হাসিনা ও তার পরিবার। কনস্পিরেসি করা হয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে, তাকে তিলে তিলে হত্যা করার জন্য, সেই পরিকল্পনার জন্য এককভাবে দায়ী শেখ হাসিনা এবং তার পরিবার। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, কেউ রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতার মসনদ ছাড়তে হবে। যে অপ্রাপ্ত বয়সে তার যে মৃত্যু, এটিকে স্বাভাবিকভাবে আমরা কখনোই নেই, এখনো নিচ্ছি না। কাজে আমরা এটাকে খুঁজে বের করা, যেটার মূল রহস্য কি আছে। গত 15 বছর বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করেছে জানিয়ে দলটির এই সিনিয়র নেতা বলেন, বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সময় মানুষের যাওয়ার সময়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সরকারি সহায়তায় কোনো রাজনৈতিক দলের সৃষ্টি হলে আগামীর জন্য তা শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের সঙ্গে এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। জয়নুল আবদিন বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মাধ্যমে নির্বাচনকালীন পরিস্থিতি তৈরি করার জন্য কাজ করছে, তবে যে কোনো বিলম্ব জনগণের মধ্যে সন্দেহ তৈরি করতে পারে। সরকারের অধীনস্থ থেকে DGDF-এর মাধ্যমে একটা দল গঠন করার যে প্রক্রিয়া, এটা শুভ নয়। কারণ এই কারণে শুভ না, ওয়ারের সরকারও সেই বেগম খালেদা জিয়াকে -2 নামে একজনকে মাইনাস করে বাকিটিকে ক্ষমতা বসিয়েছে। সেখানে এইসব সন্দেহ জাগতে পারে। জনগণ বিশ্বাস করে এবং জনগণের আশা স্বল্প সময়ের মধ্যেই যেটা প্রয়োজন সেই সংস্কারটুকু করে দেশে একটা নির্বাচন তফসিল ঘোষণা করা, কারণ বিলম্বিত হলেই মানুষের মধ্যে সন্দেহ জাগে। ঢাকার ক্লাবগুলোর কাছে নথি স্বীকার করল বিসিবি। তাদের দাবি মেনে নিয়েই স্থগিত করা হয়েছে গঠনতন্ত্রের সংশোধন প্রক্রিয়া। ফলে মাঠে গড়াচ্ছে CCDM এর আওতাধীন সব লিগ। একই সঙ্গে চলবে প্রথম বিভাগ ক্রিকেটের দ্বিতীয় রাউন্ড আর DPL। প্রিমিয়ার লিগের দলবদল ফেব্রুয়ারির মাঝামাঝি, যেখানে এবারও থাকছে না কোনো বিদেশি। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে নিজেদের ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি ও ক্লাবের পরিচালকরা। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর কখনোই খুব একটা স্বস্তিতে সময় পার করতে পারেনি ফারুক আহমেদের বিসিবি। প্রায়শই তাদের সামাল দিতে হয়েছে নানা নেতিবাচক আলোচনা। তবে সবচাইতে অস্বস্তি বোধ হয় ঢাকার ক্লাবগুলো লিগ বয়কটের ঘোষণা। নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব ফাঁস হওয়ার পর থেকেই এ নিয়ে একজোট ক্লাবগুলো। পরে বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় বোর্ডকে। ফলাফল আবারও মাঠে ফিরছে ঢাকার ক্লাব ক্রিকেট। যে খসড়াটা যে প্রস্তাবিত যেটা সংশোধনী আনা হয়েছিল সেটাও বাতিল করেছে। তো আমরা ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি
যে এই সংকট নিরসনে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে। আমাদের 3rd ডিভিশন 2nd ডিভিশন শেষ হয়ে গেছে এবং আমরা 1st ডিভিশনটা শুরু করতে গিয়ে একটা জায়গায় এসে থেমে গিয়েছিলাম, বাট সেটার জন্য আমরা আজকে বসছিলাম এবং উই হ্যাড আ ভেরি ফ্রুটফুল ডিসকাশন। ডিপিএল এর দলবদলের তারিখও চূড়ান্ত করে ফেলেছে সিসিডিএম। ফেব্রুয়ারির মাঝামাঝি দলবদল। এবারও থাকছে না কোনো বিদেশি খেলানোর সুযোগ। সার্টেন টাইমে গিয়ে প্রিমিয়ার ডিভিশনটা আমরা শুরু করতে চাই, যাতে দুইটা লিগ পাশাপাশি চলবে, 1st ডিভিশনও চলবে, প্রিমিয়ার ডিভিশনও চলবে। ফেব্রুয়ারির 8 তারিখে হয়তো মিটিংটা করব, 17, 18, 19-এর মধ্যে দলবদলটা দিব। চেষ্টা করব 27, 28-এ যখন আমাদের পারমিট করে শিডিউল তখন খেলাটা শুরু করতে। এরকম একটা প্ল্যান আমরা ডিসকাস করেছি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান গঠনতন্ত্রে 171 জন কাউন্সিলরের 76 জনই আসে ঢাকার ক্লাব থেকে। এমনকি 25 সদস্যের পরিচালনা পর্ষদে যে সংখ্যাটা 12, যেখানে বিভাগীয় বা আঞ্চলিক পর্যায় থেকে আসে মোটে 10 জন। প্রশ্ন ছিল ক্লাবগুলোর পরিচালকদের কাছে, তাহলে ক্রিকেট বিকেন্দ্রীকরণ হবে কি করে? ডিসেন্ট্রালাইজ করতে চান ক্রিকেটকে কিভাবে? আপনি যোগ্য লোক যদি না পান, তো দায়টা সবার। যদি সবাই মিলে কাজ করেন এবং যোগ্য লোকগুলি বোর্ডে আসে, আপনি যদি কম্পেয়ার করেন ঢাকার ডিরেক্টর, এবং আমি কাউকে খাটো করে কথা বলছি না, যে ঢাকার ডিরেক্টর যারা আছে তাদের লং লাইফ ক্রিকেটের হিস্ট্রি আছে অনেকের, এবং অনেক নলেজেবল। আমরা এটা মনে করি যে ঢাকার ক্রিকেট লিগ মানে বাংলাদেশের ক্রিকেট, কারণ ঢাকার ক্রিকেট ক্লাবগুলিতে শুধু ঢাকার অর্গানাইজার ইনভলভ নাই, এখানে বাংলাদেশের সবাই কিন্তু ইনভলভ আছে। 12 জন যে পরিচালক ছিল ঢাকার ক্লাবগুলি থেকে, সেটা বাড়িয়ে 16 জন করা হোক, এটা আমাদের দাবি ছিল। বাকিটা বিসিবির বিবেচ্য বিষয়, তারা কি করবে। বাংলাদেশের ক্রিকেট উত্থানে ঢাকার ক্লাবগুলোর ভূমিকা অপরিসীম। অবশ্য নানা কারণে বিসিবিও একরকম জিম্মি তাদের কাছেই। তবে আপাতত সহজ রাস্তা বোর্ড বেছে নেয় লিগ বন্ধের অনিশ্চয়তা দূর হলেও ক্লাবগুলোর দাদাগিরি রেখে গেছে অনেক প্রশ্ন। প্যারালালি দুইটা লিগ চালাবো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা, বন্ধ ট্রেন চলাচল, প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের। এবং দ্রুত নির্বাচন নিয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন, ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরবিদায়ের আহ্বান জামায়াতের। ক্ষমতার লোভে তরুণরা বিক্রি হবে না, মন্তব্য হাসনাতের। এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।